আজকে আমরা উচ্চতর গণিত 11.2 স্থানাঙ্ক জ্যামিতি করব। গত ক্লাসে উচ্চতর গণিতের গত ক্লাসে আমি তোমাদের একটা সূত্রের শীট দিয়েছিলাম এবং এটা গ্রুপে দিয়ে দিছি। সেখান থেকে বলছিলাম শেখার জন্য সূত্রগুলা সবাই শিখছো তো, তাই না? এখন তো আমি আজকে একটা সূত্র লিখে দিতেছি, ওই সূত্রের শীট থেকে একটা সূত্র লিখে দিতেছি। সূত্রটা হচ্ছে এরকম: একটা ত্রিভুজের তিনটা বাহু x1 y1, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু a এত x1 y1, b যদি হয় x2 y2 এবং c যদি হয় x3 y3। আমি কি বললাম? একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু a b c এরকম হইলে এগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করি। ঘড়ির কাঁটার বিপরীত দিক বিবেচনা করি। বিবেচনা করলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তার মানে আমরা কি সূত্র বের করতেছি? একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে ওই শীর্ষবিন্দু থেকে ক্ষেত্রফল কিভাবে বের করব? ক্ষেত্রফল সূত্র হলো হাফ মডুলাস, মোট দেব প্রথম বিন্দুটা x1 y1, দ্বিতীয় বিন্দু x2 y2, তৃতীয় বিন্দু x3 y3 লিখবো। লিখার পর পরবর্তী প্রথম যেটা লিখছিলাম ওইটা আরেকবার লিখে দিতে হবে, x1 y1। এই হলো আমার সূত্র। এটাকে আমরা সাজাবো এইভাবে। হাফ তো থাকবেই, সাধারণ নিয়মটা হইতেছে এই মোট তুইলে ব্র্যাকেট দিব, গুণগুলো এইভাবে গুণ করব। গুণগুলো এইভাবে x1 y2 যখন প্রথম গুণগুলা করব তখন যোগ চিহ্ন দিতে হয়। পরেরটা x2 y3, পরেরটা যোগ চিহ্ন দিয়া x3 y1। এক ধাপের গুণ শেষ হলো। এখন উল্টা গুণ করব, এইভাবে গুণ। যখন নিচ থেকে উপরে গুণ করব তখন এটা সূত্রের বিয়োগ দিতে হবে। বিয়োগ y1 x2 বিয়োগ y2 x3 বিয়োগ y3 x1। বুঝতে পারছো কিভাবে করলাম? তাহলে কি বুঝলাম? একটা ত্রিভুজে যদি তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে ওই শীর্ষবিন্দুর ক্ষেত্রফল বের করার সূত্র হলো হাফ দিয়া তারপর বিন্দুগুলো লিখবো। লিখার পর প্রথম গুণটা হইতেছে উপর থেকে নিচ সবগুলো যোগ হবে, এই যে গুণের সময় যোগ চিহ্ন দিছি। আর দ্বিতীয় গুণগুলো যখন করব নিচ থেকে উপর তখন বিয়োগ চিহ্ন দিতে হবে। আচ্ছা, এটা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখলাম। এখন যদি বলতো চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো, এই যে এ বি সি না, এ বি সি দিয়ে সাথে আরেকটা দিয়ে দিল ডি x4 y4 এরকম দিয়ে যদি বলে এখন ত্রিভুজ না বলে যদি বলে চতুর্ভুজ এ বি সি ডি, তখন কি হবে? সেম একই ভাবে হবে। তখন কি হবে? এখানে আরেকটা লিখবো x1 y1, এটা না লেখা আগে লিখবো x4 y4 এরকম ভাবে x4 y4 লেখা পরবর্তী প্রথম যেটা থাকে পরে এটা আবার লিখতে হবে, অর্থাৎ x1 y1 পরবর্তীতে আবার লিখে দিতে হবে। মোট কথা চতুর্ভুজই হোক আর ত্রিভুজই হোক নিয়মটা একই। ত্রিভুজের সময় 4টা ধাপ হয়, চতুর্ভুজের সময় 5টা ধাপ হবে, একটা ধাপ বেশি হবে, এই আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই নিয়মের অঙ্ক করব, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই নিয়মের অঙ্কগুলো যেটা আগে সেগুলো করে নেই। এখানে 11.2 এর 2 নাম্বার অঙ্ক 2 8 আর হচ্ছে 4, 2 4 এবং 8 এর অঙ্কগুলো এই নিয়মের। 9 নাম্বারটা একই, 2 4 8 9। আমি এখান থেকে 8 এর অঙ্কগুলো করে দিতেছি, 8 থেকে একটা অঙ্ক করে দেই, একই নিয়ম হুবহু এক। তার মানে 2 4 8 এবং 9 এগুলো হলো সেম অঙ্ক, একই নিয়মের অঙ্ক। এখানে আমি 8 এর অঙ্কটা করে দিতেছি, সবগুলো একই নিয়ম। 8 এর একটা করতেছি, 8 এর খ নাম্বারটা করতেছি। খতে কিছু বিন্দু দেওয়া আছে 1, 4 -4, 3 +1, -2 4, 0। এই বিন্দুগুলো দিয়ে বলছে এটা দিক পদ্ধতি 2 ব্যবহার করে এর ক্ষেত্রফল বের করো। আচ্ছা, তাহলে এই বিন্দুগুলা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করি। সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করতে হবে এই সূত্র যখন ফেলবো আমরা। এত বিন্দুগুলো
ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করি, বিপরীত দিকে বিবেচনা করি। আচ্ছা দেখো এখানে চারটা বিন্দু দিয়ে দিছে, চারটা বিন্দু দিয়ে বলছে এই যে এই বিন্দুগুলো দিয়ে গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো। তাহলে এইগুলা ঘড়ি কাঁটার বিপরীত দিকে বিবেচনা করলাম, করার পর এটা নিজে করবা, মানে মনে মনে রাফ করবা, এই যে এরকমটা করবা, অক্ষ আঁকবা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগ, চারটা চতুর্ভাগ। যখনই ক্ষেত্রফল নির্ণয় করবা এগুলো মনে মনে করে নিবা। আচ্ছা তাহলে দেখো এটা আলাদাভাবে করতেছি, মনে মনে করতেছি। 1 4 বিন্দুটা প্লাসের মনে মনে প্লাসের 1 4 হলে 1 2 3 4 এখানে ধরলাম 1 4 বিন্দুটা এখানে বসলো। আচ্ছা -4 প্লাস 3 -4 1 2 3 4 প্লাস 1 2 3 ধরলাম -4 প্লাস 3 এখানে বসলো। আচ্ছা তারপর প্লাসে 1 -2 প্লাস 1 -2 ধরলাম এখানে বসলো, প্লাস 1 -2 এই বিন্দুটা এখানে, পরে 4 0 ধরলাম এখানে 4 0 বিন্দুটা এখানে বসলো। আচ্ছা তো দেখো আমি কি করলাম, এই বিন্দুগুলা চক্কা করে বসালাম, মনে মনে এটা আলাদাভাবে করবা। বসানোর পর বলছি না ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তার মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে কি এইভাবে ঘুরবে, এইভাবে। হ্যাঁ তবে মনে রাখবা, দেখো এই যে এইখানে এক্স অক্ষ উপর থেকে চিন্তা করবা, এক্স অক্ষের উপর যেটা থাকবো ওইটা না, এটার উপর থেকে। তার মানে কিন্তু এখানে বিন্দুটা এক্স অক্ষের ভিতরে 4 0 বিন্দুটা রয়েছে, থাকার পর আমরা এই বিন্দুটাকে আগে নিব না। কেন নিব না? আমরা চিন্তা করব এই অক্ষের উপর থেকে, এই অক্ষের উপরের টান থেকে চিন্তা করব। তাহলে যদি অক্ষের উপরের টান থেকে চিন্তা করি, আগে আমার কোন বিন্দু? এই বিন্দুটা আগে, প্রথমে এই বিন্দু নিব, এইভাবে ঘুরবে। তো প্রথমে তাহলে এই বিন্দু আসবে, তারপর ঘুরে ঘুরে যখন এখানে আসবে তখন এই ঘর, এই বিন্দু আসবে দ্বিতীয়, এই বিন্দুটা দ্বিতীয়, এই বিন্দুটা প্রথম। তারপর যখন এভাবে ঘুরবে, ঘুরে যখন এভাবে আসবে, এটা হলো তৃতীয় বিন্দু, আর লাস্ট হলো এটা চতুর্থ বিন্দু। বুঝতে পারছো? আগে তোমার চিন্তা করতে হবে, এটাকে সাজাইতে হবে। এই বিন্দুগুলো সবসময় সাজানো থাকবে না, কখনো সাজানো থাকবে, কখনো সাজানো থাকবে না। তোমরা এভাবে গ্রাফ পেপারে মানগুলা বসাবা, বসায়া সাজাবা। তাহলে লিখি সুতরাং ক্ষেত্রফল। প্রশ্ন বলছে চতুর্ভুজ সমান ক্ষেত্রফল, তাহলে সুতরাং চতুর্ভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হইতেছে হাফ দিতে হবে, হাফ দিয়ে মডুলাস দিলাম। হ্যাঁ এখন ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? এই যে বিন্দুগুলো বসাবো, কিন্তু এখন আমি তো এখান থেকে গ্রাফ পেপার থেকে মানে আলাদা করে রাফ করছি, রাফ করে দেখছি কোনটা আগে বসবে। আমি রাফ করে দেখলাম যে 1 4 বিন্দু আগে বসবে। হ্যাঁ এখানে 1 4 আগে ছিল, দিতে পারি 1 4 4। আচ্ছা এখানে সাজানোই আছে। হ্যাঁ এখানে যেভাবে দিছে এখানে সাজানোই আছে, যে প্রথমটা 1 4, দ্বিতীয়টা হলো -4 3, তৃতীয়টা হলো 1 -2। হ্যাঁ এখানে সাজানোই আছে, এটা না দেখলে হবে, কিন্তু আমরা তো জানবো না কোনটা সাজানো কোনটা সাজানো না, এজন্য আমরা সবসময় সাজায় নিব। ঠিক আছে? আর মনে রাখবো যদি এক্স অক্ষের উপর কোনো বিন্দু বসে ওইটা কিন্তু প্রথম নিব না, এটা সবার শেষে হবে, কারণ এটা এইভাবে ঘুরবে, অর্থাৎ এক্স অক্ষের উপর থেকে ঘুরবে, ঘুরে পরে যখন আবার এইভাবে যাবে তখন এক্স অক্ষের সাথে ওইটা হবে। আচ্ছা তাহলে প্রথম বিন্দুটা 1 4, দ্বিতীয়টা হচ্ছে -4 প্লাস 3, আমি ছকটা মুছে ফেলি এটা। তারপর হচ্ছে 1 -2, তারপর হচ্ছে 4 0। বলছিলাম এরকম করে লেখার পর শেষে আবার প্রথমটা লিখতে হবে। প্রথমটা আছে 1 4, এই যে 1 4 দিয়ে দিলাম। দেখছো আমি বলছিলাম ত্রিভুজের সময় 4টা ধাপ হবে, 1 2 3 4, আর চতুর্ভুজের সময় 1 2 3 4 5টা হবে, এই 5টা হয়েছে। পরের গুণটা কিভাবে করব? হাফ তো থাকবে, এই যে গুণগুলো হলো এইভাবে গুণ, এইভাবে। তাহলে 1 3 গুণ করলে 3 একে 3, সূত্রের প্লাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 4 2 গুণ 8। তারপর সূত্রের প্লাস দিব, 1 আর 0 গুণ করলে 0, সূত্রের প্লাস দিব, 4 আর 4 গুণ করলে 4 4 16। আচ্ছা এই ধাপের গুণ শেষ। এখন নিচে থেকে উপরে গুণ করব, তখন সূত্রের একটা বিয়োগ দিতে হবে আগে। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হলো ওই মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, সূত্রে একটা মাইনাস দিলাম। 3 আর 1 গুণ করলে হয় 3 একে 3, সূত্রে একটা মাইনাস দিলাম। 2 আর 4, এখানে কিন্তু একটা মাইনাস রয়েছে, মাইনাসে প্লাসে মাইনাস, আর ওই মাইনাসে মাইনাসে প্লাস, 4 2 গুণ 8, সূত্রের -0 আর 1 গুণ করলে 0, হাফ। এখন দেখি যোগ আর বিয়োগ করা, যোগ বিয়োগ করি। আমরা এক কাজ করতে পারি, এই প্লাসের 3 মাইনাসের 3 কাটা। আচ্ছা তাহলে 16 16 32, 32 আর 8 40, 40 আর 8 48, 48 হিসাব নিকাশ করলাম, যোগ বিয়োগ করলাম, 48 হলো। এটা কাটাকাটি করলে হয় 24। যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ একক আসবে,
আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার বলতেছি, যখন তোমার বলবো তিনটা বা চারটা বিন্দু দিয়ে, তিনটা বিন্দু দিলে ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলবো, চারটা বিন্দু দিলে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলবো। এখানে চারটা বিন্দু দিয়ে বলছি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো। আমরা এগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করি, করার পর যে বিন্দুগুলো দেয়া থাকবে সেই বিন্দুগুলো আমরা মনে মনে ছক কাগজে বসাবো, রাফ করবো আলাদা, ছক কাগজে বসাই দেবো কোনটা কোথায় পড়ছে অনুমান কইরা। তারপরে আমরা এই এক চক্র থেকে উল্টা ভাবে ধরা শুরু করবো, মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ধরবো, ধরে দেখবো কোন কোন বিন্দুটা আগে আসছে, যেটা আগে আসছে সেটা আগে লিখবো, যেটা পরে আসছে সেটা পরে লিখবো। পরে এইভাবে এই বিন্দুগুলো আমরা ধারাবাহিকভাবে বসাবো, বসানোর পর সূত্র ফেলবো, ক্যালকুলেশন করবো, আনসার হবে। এভাবে তোমরা ক্ষেত্রফল, যত ক্ষেত্রফল আসবে বিন্দু দিয়া এভাবে বের করবা। অর্থাৎ 2, 4, 8, 9 একই, বাকি সবগুলো তোমরা নিজেরা করবা। এখন দেখো 3, 5 একই রকম, আর একের অঙ্কটা গত ক্লাসে করানো হয়ে গেছে মোটামুটি ভাবে। একের অঙ্কগুলা গত ক্লাসে করাইছিলাম, যেরকম যে এ বি বি সি সি এর দূরত্ব বের করলাম, হ্যাঁ দূরত্ব বের করবা। পরে বলছি এই ত্রিভুজ এবিসি এর পরিসীমা 3 আবার যোগ করে দিলে এই পরিসীমা চলে আসবে, এক নিজেরা করবা, পারবা। 11.1 এর নিয়ম। আচ্ছা এখন 3 করাই, 3টা দেখো। 3 বলছে দেখাও যে এ এত, বি এত, সি এত এবং ডি এত বিন্দুগুলো কি সামান্তরিকের শীর্ষবিন্দু। এটা দেখা যাবে সামান্তরিকের শীর্ষবিন্দু। এ সি ও বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করতে বলছেন। আচ্ছা ওকে, দেখো 3 করতেছি। 3-এর প্রথম যে অঙ্কটা, প্রথম মানে এখানে দুইটা অঙ্ক আছে। একটা বলছে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে, আর একটা বলছে এ সি আর বিডি কর্ণের দৈর্ঘ্য। এটা গত ক্লাসে করানো হয়েছিল 11 নিয়মে, ওইভাবে করবা। আচ্ছা তাহলে সবটা অঙ্ক করে দিতেছি। দেখো দেখাও যে এ এত, বি এত, সি এত, ডি এত বিন্দুগুলো কি সামান্তরিকের শীর্ষবিন্দু। তাহলে মনে মনে আগে ছক কাগজে বসাবা। XY সমতলে আমরা ছক কাগজ এরকম চিন্তা করে নিলাম, বিন্দুগুলো বসাই। 1 1 প্লাস 1 প্লাস 1 চিন্তা করলাম, এটা হলো 1 1। আচ্ছা তারপর 4 4 2 3 4 1 2 3 4, এখানে 4 4 4 4 8 4। আচ্ছা 4 এনে ধরে 4 8 এনে ধরে, তারপর আছে 1 5 1। আচ্ছা আমরা অনুমান করে স্থানাঙ্কগুলো বসাইলাম, বসাই যোগ করি। এ হচ্ছে 1 1, এটার নাম দিলাম এ 1, 1। আচ্ছা বি হচ্ছে 4 4, এটার নাম দিলাম বি 4, 4। এটার নাম দিলাম সি, সি হচ্ছে 4, 8। আচ্ছা এটা হচ্ছে ডি, ডি হচ্ছে 1, 5। দেখো আমি ছক কাগজে এগুলো বসালাম, শীর্ষবিন্দুগুলো বসালাম এ বি সি ডি। এখন আমরা এখানে কর্ণ বের করতে পারি, এসি এটা হচ্ছে বিডি। আচ্ছা ঠিক আছে, আমাদের গ্রাফ পেপার বসানো শেষ। তাহলে লিখবো ছক কাগজে এক্স ওয়াই সমতলে, ছক কাগজে এক্স ওয়াই সমতলে এই বিন্দুগুলা এ হচ্ছে 1, 1, বি হচ্ছে 4, 4, সি হচ্ছে 4, 8, ডি হচ্ছে 1, 5। ঠিক আছে, এই বিন্দুগুলো স্থাপন করি, বিন্দুগুলো স্থাপন করি। ঠিক আছে, ছক কাগজে এই বিন্দুগুলো স্থাপন করলাম। আমার প্রথম প্রশ্ন করছে এই যে এর কর্ণ এসি আর বিডি কর্ণের দৈর্ঘ্য বের করো। আচ্ছা
এসি আর বিডি কর্ণের দৈর্ঘ্য বের করবো আমরা প্রথমে। আচ্ছা, এত সামান্তরিক বলে দিয়েছে দাদা। হ্যাঁ, এত বিন্দুগুলো একটা সামান্তরিকের শীর্ষবিন্দু। আচ্ছা, যেটা সামান্তরিক শীর্ষবিন্দু, আচ্ছা তাহলে আমরা এক কাজ করি, আগে বাহুগুলো বের করে নিই। এবি, বিসি, সিডি, এডি এগুলো বের করি। এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য সূত্র কি? রুট ওভার। সূত্রটা মনে আছে নিশ্চয়ই। এবি বাহুর দৈর্ঘ্য বের করলে রুট ওভার দূরত্ব নির্ণয়ের সূত্র x2 - x1 হোল স্কয়ার 4 - 1 হোল স্কয়ার প্লাস x2 - y2 4 - 1 হোল স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করো। 3 থাকে বর্গমূল হয় 9 যোগ 3 থাকে বর্গমূল হয় 9 রুট ওভার 18। এটাকে আমরা এই করতে পারি 18 রাখতে পারি, অথবা এটা সাজাইতে পারি এভাবে 9 গুণ 2, তার মানে 3 রুট 2 সাজাই নিলাম আর কি। আর যদি রুট 18 রাখি তাও হবে, কোনো সমস্যা নাই। এবি বাহুর দৈর্ঘ্য বের করলাম। একইভাবে এবি আর বিসি বের করি। বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহু হচ্ছে এটা বি ওটা সি। বিসি বাহুর দৈর্ঘ্য রুট ওভার 4 - 4 হোল স্কয়ার প্লাস 8 - 4 হোল স্কয়ার। এখানে 0, 8 থেকে 4 চলে গেলে 4, 4 স্কয়ার, 4 স্কয়ার মানে 16, 16 এর বর্গমূল করলে হয় 4। ঠিক আছে, এটা পেলাম। এ বি বিসি এবং সিডি বের করি। সিডি বাহুর দৈর্ঘ্য, সিডি রুট ওভার 1 - 4 হোল স্কয়ার প্লাস 5 - 8 হোল স্কয়ার। 4 থেকে 1 চলে গেলে মাইনাসের 3 থেকে মাইনাস 3 এর স্কয়ার করলে হয় 9 প্লাস 8 থেকে 4 চলে গেলে 8 থেকে 5 চলে গেলে থাকে 4, 3 থাকে। এখানে মাইনাসের 3, মাইনাস 3 এর স্কয়ার করলে হয় 9। সরাসরি লিখে ফেললাম। এটাকে আমরা এভাবে লিখতে পারি, 18 কে 9 গুণ 2 লিখতে পারি, তারপর আসবে 3 রুট 2। কেমন শুনে নিজের মতো করবা তোমরা, আর একটু ভাইয়া যদি করতে চাও করবা, নিজের মতো করে করবা। তাহলে এ বি বি সি সি ডি এখন বের করব আমি আরেকটা বাহু। এ বি বি সি সি ডি এখন এডি বের করব। এডি বাহুর দৈর্ঘ্য, এডি বাহুর দৈর্ঘ্য সূত্র রুট ওভার, তাহলে এডি 1 - 1 হোল স্কয়ার প্লাস 5 - 1 হোল স্কয়ার। হিসাব নিকাশ করো এখন। 1 থেকে চলে গেলে 0, 0 এর স্কয়ার, আর এখানে হচ্ছে 5 থেকে চলে গেলে 4, 4 স্কয়ার, 4 স্কয়ার মানে 16, 16 সাথে 0 যোগ করলে 16 বর্গমূল করলে 4, তাহলে পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে আমি 4টা বাহু পেয়ে গেছি। এখন আমার লক্ষ্য হলো এসি আর বিডি কর্ণ বের করতে হবে। তাহলে কর্ণ এসি, এখন কর্ণ এসি বের করি। কর্ণ এসি, এসি সূত্র ফেলবো। এসি কি? এ আর সি সূত্র হলো 4 - 1 x2 - x1 হোল স্কয়ার, মানে 4 - 1 হোল স্কয়ার প্লাস 8 - 1 হোল স্কয়ার। 4 আর থেকে 1 বিয়োগ করে 3, 3 এর স্কয়ার করলে হয় 9 যোগ 8 থেকে 1 চলে গেলে হয় 7, 7 এর স্কয়ার করলে হয় 49, তার মানে হচ্ছে রুট ওভার 57, 49, 58, 49 9 যোগ করলে হয় 58। হ্যাঁ, 49 9 যোগ করলে 58। এসি কর্ণ পেয়ে গেলাম, এটা এভাবে রাখলাম। আরেকটা কর্ণ বের করতে হবে, কর্ণ এসি তারপর বিডি। কর্ণ বিডি বের করি। বিডি হচ্ছে রুট ওভার বিডি রুট ওভার x2 - x1 হোল স্কয়ার 1 - 4 হোল স্কয়ার প্লাস 5 - 4 হোল স্কয়ার। 1 থেকে 4 বিয়োগ করলে 4 থেকে 1 বিয়োগ করলে মাইনাসের 3 থাকে, মাইনাসের 3 এর স্কয়ার করলে হয় প্লাসের 9। এখান থেকে 5 থেকে 4 বিয়োগ করলে 1, 1 এর স্কয়ার করলে হয় 1, তার মানে এটা আসছে √10। এটা এভাবে রাখলাম। তাহলে দেখো আমি একটা উত্তর পেয়ে গেছি, আমার এসি কর্ণ আর বিডি কর্ণ পেয়ে গেছি। উপর দিকে একটু মুছি। তাহলে আমি কি পাইলাম এখান থেকে? আমি এসি কর্ণ আর বিডি কর্ণ পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমার প্রশ্ন বলছে এটা কিন্তু একটা উত্তর, এই যে এটা একটা উত্তর, এটা একটা উত্তর, একটা উত্তর হয়ে গেছে। এখন প্রশ্ন বলছে এই যে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত প্রকাশ করতে বলছে। তাহলে এই যে এখন কর্ণ পাইছি, কর্ণের দৈর্ঘ্য পাইছি, এবং ক্ষেত্রফল বের করতে হবে। যদি প্রশ্নটা এরকম হতো সামান্তরিকের ক্ষেত্রফল বের করো, যদি শুধু বলতো সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে এই বিন্দুগুলো দিয়া আমরা ক্ষেত্রফল বের করে ফেলতাম।
কোনো সমস্যা ছিল না। আর যদি শুধু সামান্তরিক ক্ষেত্রফলের কথা বলতো তখন আমার না এ বি বি সি সি ডি এ ডি এই বাহুগুলো বের করার দরকার ছিল না। কেন ছিল না? তখন আমার এগুলো দরকার নাই, খালি যেটা চাইছে কর্ণ, এই কর্ণটা বের করতাম আর হলো যে হাফ দিয়া ওই এর আগে যে নিয়মটা করলাম শীর্ষবিন্দু দেওয়া থাকলে যে নিয়মে ক্ষেত্রফল বের করে ওই ক্ষেত্রফলে বের করলে হয়ে যেত। কিন্তু প্রশ্নে তারা বলছে সামান্তরিকের ক্ষেত্রফলটা ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা, এখন দেখো এই গ্রাফ পেপার থেকে আমরা এটা বুঝতে পারতেছি এখানে এ বি ডি একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে না? এই সামান্তরিক এই কর্ণটা এ বি ডি কে একটা ত্রিভুজে পরিণত করছে। আচ্ছা, এখন আমরা হয় এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব অথবা বিডিসি বা বিসিডি ত্রিভুজ, যে কোনো একটা। কারণ আমরা একটা সূত্র জানি, সামান্তরিকের কর্ণ সামান্তরিককে সমান দুই ভাগে ভাগ করে, সামান্তরিকের কর্ণ সামান্তরিককে সমান দুই ভাগে ভাগ করে, বা সামান্তরিকের কর্ণ যে ত্রিভুজটা হইলো সামান্তরিক কর্ণ দিয়া সামান্তরিকে ভাগ করার পর যে একটা ত্রিভুজ হইলো এই ত্রিভুজটা সাথে দুই গুণ করলেই সামান্তরিক ক্ষেত্রফল চলে আসে। এটা একটা সূত্র। সূত্র হলো এরকম, একটি সামান্তরিক কর্ণ দ্বারা বিভক্ত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, অথবা বিভক্ত ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ আমি এটি বুঝে দিতে চাইতেছি, যখন সামান্তরিক থেকে ত্রিভুজের সৃষ্টি হবে এখান থেকে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের কইরা, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করলেই সামান্তরিক ক্ষেত্রফল চলে আসবে। ওকে, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার চেষ্টা করি। যদি আমরা এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, অথবা এ বি ডি এটা ওকে ঠিক আছে, এ বি ডি আমরা ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফলটা বের করি। দেখো এ বি ডি বের করতে গেলে আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য জানি। এ বির দৈর্ঘ্য জানি না, এ বির দৈর্ঘ্য জানি, এ ডির দৈর্ঘ্য জানি, আর হলো বিডির দৈর্ঘ্য জানি। এই যে বিডির দৈর্ঘ্য পাইছি, তাহলে আমি এখন যেহেতু এ বিডি ত্রিভুজ নিয়ে কাজ করব, তাহলে আমার এ বি লাগবে, এ বির মান হলো এটা, এ বির দৈর্ঘ্য হলো এটা, এটা লাগবে, এ বি লাগবে, তারপর বিডি লাগবে, এটা লাগবে, আর লাগবে এডি, এডি এর মান কোথায় বের করছি? এটা। আমার এই তিনটা জিনিস লাগবে। ওকে, তাহলে আমরা একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আগে পরিসীমা বের করে নেব। সুতরাং ত্রিভুজ এ বি ডি এর পরিসীমা হচ্ছে 2s। 2s সমান তিনটা বাহুর যোগফল। এখানে যে যে এবিডি এখানে যে বাহু আছে, অর্থাৎ 3√2 প্লাস তারপর বাহু আছে √10, আরেকটা বাহু হইতেছে এটা আরেকটা হচ্ছে 4। এই যোগ করে নিলাম, এটা হইতেছে পরিসীমা বের করতেছি। তিনটা বাহুর যোগফল হলো তার পরিসীমা। আচ্ছা, ক্যালকুলেটরে কাজ করি। 3√2 প্লাস √10 প্লাস 4 11.40 11.40 এখন দিতে পারি। আচ্ছা, এটা হলো 2s এর মান, আমার দরকার s এর মান। s বের করতে গেলে 11.405 ভাগ 2, সুতরাং s সমান ভাগ 2 5.702 5.702। আমরা s মানে কি অর্ধ পরিসীমা বের করলাম, অর্ধ পরিসীমা বের করলাম কেন? এখন সূত্র বের করব। সুতরাং ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সূত্রটা কি ছিল? রুট ওভার s ইনটু s মাইনাস a। আচ্ছা, s আমি এক কাজ করি, সরাসরি লিখতে পারি, অথবা s তো জানি, s ইনটু s মাইনাস a, a বলতে একটা বাহু 3√2 ইনটু s মাইনাস b, b বলতে দ্বিতীয় বাহু, ইনটু s মাইনাস 3, 3 বলতে তৃতীয় বাহু। বুঝতে পারছো? সূত্র যেটা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র, রুট ওভার s ইনটু s মাইনাস a, s মাইনাস b ইনটু s মাইনাস c, a হলো এটা, b হলো এটা, c হলো এটা। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। s এর মান জানি, s এর মান বসাই, 5.702 গুণ 5.702 বিয়োগ 3√2
5.702 বিয়োগ √10, 5.702 বিয়োগ 4 রুট ওভার, এদিকে মুছে ফেলি, এটুকু আর লাগবে না। তাহলে 5.702 গুণ, এটা ক্যালকুলেশন করি, 5.702 বিয়োগ 3√2, 1.4598 গুণ 98, 5.702 বিয়োগ 5.702 বিয়োগ √10, 2.5397 গুণ 1.702, আমি সবগুলো গুণ করে দেবা, সবগুলো গুণ করি। 1.702 গুণ 2.5397 গুণ 1.4598 গুণ 5.702, সবগুলো গুণ করলে হয় 35.9801। এর বর্গমূল করবা, রুট আনসার 5.9983 এই পর্যন্ত। এত বর্গ একক এই ক্ষেত্রফল পাইলাম। আমার বলছে ত্রিভুজের মাধ্যমে সামান্তরিকের ক্ষেত্রফল বের করো। তাহলে সুতরাং আচ্ছা আমি উপরে লিখি, আমি আগে বলে নিয়েছিলাম, বারবার বলে নিয়েছিলাম, একটা সামান্তরিকের কর্ণ দিয়ে যদি দুইটা ত্রিভুজ উৎপন্ন হয় তখন একটা ত্রিভুজের 2 দিয়ে গুণ করলেই সম্পূর্ণ সামান্তরিক ক্ষেত্রফল চলে আসবে। সুতরাং এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল হইতেছে 2 গুণ এই ত্রিভুজের 2 গুণ ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। এখন আমরা মান জানি, এই যে এটার মান, ক্ষেত্রফলের মানটা জানি 5.9983। আমার বলছে 3 দশমিক স্থান পর্যন্ত নেওয়ার জন্য গুণ করব 2 দিয়া, গুণ 2, তাহলে আসতেছে 11.99 নিতে বলছে 3 দশমিক, অর্থাৎ 7, 9 9 7 আসবে, এত বর্গ একক। এটা হলো 3 নম্বরের উত্তর। দেখছো অঙ্কটা একটু ঘুরাই দিছিল, তারা কি ঘুরাই দিছিল, খালি বলছে সামান্তরিক ক্ষেত্রফলটা ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে প্রকাশ করার জন্য, এই জন্য আমরা এভাবে করছি। আর যদি ত্রিভুজের কথা না বলতো সরাসরি বিন্দু দিয়া করে ফেলতাম সামান্তরিক ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে 3 আমাদের শেষ হইলো। এর পরবর্তী অঙ্কে আমরা যাব, 3 হইলো। এরপর 6 7 একই নিয়ম। হ্যাঁ, আমি 6 নম্বরটা করে দিতেছি, তাহলে এটা মুছবো। আচ্ছা 6 নম্বর প্রশ্ন পড়তে থাকি। 6 বলছে 3টা বিন্দুর স্থানাঙ্ক এত এত এবং এত। আচ্ছা, এ বি সমান বিসি হলে এ এর সম্ভাব্য মান নির্ণয় করো। এ এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হইতেছে 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ এত বি এত এবং সি এত, এ বি সমান বিসি বলে দিছে। দেখো প্রশ্নে তারা 3টা বিন্দু দিয়া আবার বলে দিছে এ বি সমান বিসি, এটুকু তারা দিয়ে দিছে। এই কথার অর্থ হচ্ছে এ বি আর বিসি যেহেতু সমান, আমরা এ বির মান আর বিসির মান আগে বের করে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা মুছি। এখন করতেছি 6 নাম্বারটা। 6 দেওয়া আছে বিন্দু 3টি, দেওয়া আছে বিন্দু 3টি, বিন্দু 3টির স্থানাঙ্ক বিন্দু 3টার স্থানাঙ্ক যথাক্রমে, বিন্দু 3টার স্থানাঙ্কগুলো লিখে নিতেছি। এ হইতেছে -2 + 1,
বি হইল 10 6 এবং সি হইতেছে a মাইনাস 6। আচ্ছা আমার তিনটা বিন্দু তারা দিয়ে দিছে আর প্রশ্নে বলে দিছে ab সমান bc, ab আর bc এটা সমান, এটা তারা বলে দিছে আমারে। যেহেতু ab আর bc সমান বলে দিছে তাহলে আমরা এখান থেকে ab আর bc এর মানটাকে বের করে নেই। তাহলে বলতে পারি ab সমান √a আর b x2 মাইনাস x1, যেহেতু মাইনাস দিলাম দেওয়ার পরে এই মাইনাস এখানে প্লাস হয়ে গেল, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। 10 আর 2 12, 12 স্কয়ার করলে 144 প্লাস 6 এক চলে গেলে 25, এটা হচ্ছে √x69 সমান 13 আসতেছে। ঠিক আছে, এর মান পেলাম। এখন bc বের করি এবং bc টা বের করে নেই। bc সমান √bc, তাহলে bc x মাইনাস x1 তাহলে a মাইনাস 10 হোল স্কয়ার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার √a মাইনাস 10 হোল স্কয়ার প্লাস, দেখো মাইনাস 6 মাইনাস 6 তাহলে মাইনাস 12 স্কয়ার করলে প্লাস 144, এই বন্ধ রাখলো। আমার প্রশ্ন বলছে এ বি আর বি সমান, তাহলে শর্ত মতে এ বি সমান বিসি, যেহেতু এ বি আর বিসি সমান তার মানে এটা আর এটা সমান, আমরা লিখি এটা আগে লিখি, অথবা সেটা লেখো 13 বা এ বির মান 13 আর এটার মান হচ্ছে √a মাইনাস 10 হোল স্কয়ার প্লাস 144। এক কাজ করি এই সবটাকে এই পাশে নিয়ে আসি। আমার প্রশ্ন হচ্ছে a এর মান বের করতে হবে, a মাইনাস 10 হোল স্কয়ার প্লাস 144 সমান 13। এই পাশের ওই পাশে নিলাম আর ওই পাশেটা এই পাশে নিয়ে আসলাম, চিহ্নে কোনো পরিবর্তন হইলো না। আমার লক্ষ্য হলো রুটটাকে সরাবো, রুটকে সরালে ওইটাকে বর্গ করব, বর্গ করলে এটা উঠা পড়বে। তাহলে এখানে থাকতেছে a মাইনাস 10 হোল স্কয়ার প্লাস 144 সমান, এই বর্গ যদি করি 13 স্কয়ার করলে 169 হবে না, 169 সাইড নোট দাও বর্গ করে। বুঝতে পারছো, উভয়কে বর্গ করলাম 13 স্কয়ার করলে 169 হলো, এদিকে রুটটা উঠে গেল। আচ্ছা আমার লক্ষ্য হলো a এর মান বের করব, তাহলে a মাইনাস 10 হোল স্কয়ার সমান 169 বিয়োগ 144, এই যোগেটা ওদিকে বিয়োগের হয়ে গেল, আর উপর দিকে একটু মুছবো। আচ্ছা তাহলে আমি হিসাব করি, বাম পাশে যা আছে তাই রাখলাম, a মাইনাস 10 হোল স্কয়ার সমান বিয়োগ করলে হয় 25, দাদু বলতেছে। আচ্ছা তাহলে বর্গমূল বর্গমূল বিয়োগ করলে 25 হয়, কারণ বর্গমূল করব। a মাইনাস 10 সমান বর্গমূল করলে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়। দেখো এদিকে স্কয়ার উঠে গেল, এদিকে প্লাস মাইনাস 5 আসলো, বর্গমূল করে আচ্ছা বর্গমূল করলাম। এখন a এর মান, লক্ষ্য তো a এর মান বের করব, বা a সমান 10 প্লাস মাইনাস 5, সুতরাং a সমান, দেখো এনে 10 প্লাস মাইনাস 5, এই কথার অর্থ হলো এই 10 এর সাথে এখন প্লাস হবে, আবার 10 থেকে এখন মাইনাস হবে। বুঝতে পারছো, যেহেতু প্লাস মাইনাস 10 থেকে 5 যোগ হবে, এবার বিয়োগ হবে, যোগ করলে রেজাল্ট আসে 15, বিয়োগ করলে রেজাল্ট আসে 5। এই হলো এর দুইটা মান। আমার একটা পার্ট অঙ্ক হয়ে গেছে 6। এর মান, আচ্ছা এর মান, এর সম্ভব মান নির্ণয় করলাম, এটা একটা আনসার। ঠিক আছে, এখন প্রশ্ন বলছে a এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা এর কিন্তু আমরা দুইটা মান পাইছি, ঠিক আছে, এটুকু মুছি। এর দুইটা মান পাইছি, একটা হলো 15 একটা হলো 5। এর দুইটা মান লিখে রাখলাম, a সমান 15 আর হলো 5। এখন বলছে a এর সম্ভাব্য মান দিয়া ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা এখন দেখো আগে চিন্তা করি আমরা, এই যে আমার যে বিন্দুগুলো দেওয়া ছিল বিন্দুগুলো লিখি। আমার এই প্রশ্নের বিন্দুগুলো দেওয়া ছিল, a হইতেছে -2 প্লাসের 1, b হইতেছে 10 6 আর c হইতেছে a -6। আমার এই বিন্দুগুলো দেওয়া ছিল, এখন বলছি a এর মান বসায়া আমার ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা তাহলে আমরা মনে মনে লিখি, যখন a এর সমান বসাই 15 বসাই আগে, যখন a সমান 15 তখন বিন্দু সমূহ
তখন বিন্দু সমূহ এ হইতেছে -2 1, বি হইতেছে 10 6 এবং সি হইতেছে সি এর মধ্যে ছোট হতে তো 15 আর -6। এখন মনে মনে আমরা এই করব বিন্দু সমূহ তো এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্র হলো হাফ, তারপর মডুলাস দিয়ে এখন মানগুলো বসাবো। এখন দেখো আগে আমরা বসানোর আগে বলছিলাম এই বিন্দুগুলা আমরা ছকে যদি বসাই নেব, দেখি কোনটা কোথায় পড়ে। -2 + 1 -2 1 2 -2 + 1 মনে মনে ধরলাম এখানে -2 + 1 এখানে বসলো। আচ্ছা, পরে +10 + 6 ধরলাম +10 এই পর্যন্ত +6 এই পর্যন্ত ধরে নিলাম 10 6। আরেকটা বাকি হলো প্লাসের 15 ধরলাম এখানে 15 আর -6 এখানে। আচ্ছা, প্লাসের 15 আর -6 এটা হয় তিনটা বিন্দু এরকম হলো। হ্যাঁ, আমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে চিন্তা করি, এভাবে যদি চিন্তা করি, ঠিক আছে, আমি যদি এভাবে চিন্তা করি তাহলে কি আমার যে 10 6 বিন্দুর আগে আসতেছে না, এভাবে যদি চিন্তা করি তখন আগে প্রথমে এই বিন্দুটা আসতেছে, তারপর এই বিন্দু, তারপর যখন এইভাবে ঘুরে এভাবে যাব তখন এই বিন্দু, অর্থাৎ 3 নাম্বার। বুঝতে পারছো? এইভাবে চিন্তা করবা, বিন্দুগুলো বসাবা, বসানোর পর দেখলাম কি এটা এইভাবে, এই যে এখান থেকে যাত্রা শুরু করে উল্টা ভাবে ঘুরলে তো এইভাবে এত বিন্দুগুলা এত বিন্দু সমূহ এত এর ক্ষেত্রফল। অথবা আরেকটু চিন্তা করতে পারো, এত বিন্দু সমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এত বিন্দু সমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করি, বিপরীত দিকে বিবেচনা করি, বিপরীত দিকে বিবেচনা করলাম, বিবেচনা করে সুতরাং ক্ষেত্রফল, বা ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ, মডুলাস দিতে হবে, যেহেতু প্রথম ওই বিন্দু 10 6 তাহলে 10 6, দ্বিতীয় হলো -2 1, তৃতীয় হচ্ছে 15 -6। নিয়মে বলা ছিল এগুলো বসানোর পরে আবার প্রথম বিন্দুটা আরেকবার বসাই দিতে হবে 10 6 হাফ। প্রথম কোনটা হবে 10 কে 10 যোগ হইতো, দিলাম যোগ, মাইনাস প্লাস, ওই প্লাস প্লাসে প্লাস, 6 × 12, আবার সূত্রের প্লাস 15 6 5 2 0 0 3 6 6 3 15 0 গুণ করে 90। এইভাবে গুণগুলো শেষ। এখন উল্টা ভাবে গুণ করব, সূত্রে মাইনাস দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, 6 × 12, সূত্রে মাইনাস দিলাম, 15 এক গুণ করলে 15, সূত্রে মাইনাস দিলাম, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাস, 6 × 60। এখন যোগ বিয়োগ করি, হাফ 90 10 100 100 90 আর 10 100 160 70 80 184 184 মাইনাস 15 হাফ গুণ 184 মাইনাস 15 9 হাতে রইল 1, 8 থেকে 2 গেলে 6, হাতে নাই 169 184 1 8 4 মাইনাস 15, হ্যাঁ 169, তার মানে 169/2 এত বর্গ একক, এটা একটা आंसर। তাহলে বুঝছো কিনা, এই যে a = 15 এটা একটা ক্ষেত্রফল। তারপর আরেকবার দেখো, যখন a = 5 তখন বিন্দু সমূহ এর জায়গায় শুধু এখানে শুধু 5 বসায়, আবার বসায় আবার আরেকটা ক্ষেত্রফল বের করবা। ওইটুকু তোমরা নিজেরা করবা, পারবা না? করবা, বাসায় পারা উচিত, পারবা। খালি হুবহু একই, খালি এর জায়গায় 15 এবং বিন্দুগুলো বসায় আমার ধারণা এখানে যদি 5 বসায়, 5 বসালে এই বিন্দুটা এখানে আসবে, বাকিগুলো হ্যাঁ এইভাবেই হবে, খালি এখানে 15 থেকে 5 হবে। আর ক্যালকুলেশন নিজেরা করবা, ঠিক আছে? আমরা নেক্সট অঙ্কে যাব এখন। তাহলে এটা এ পর্যন্তই, 6 নাম্বার। 7 নিজেরা করবা, 9 তো বললামই। এখন 10 অঙ্কটা করানো হয়ে গেছে ইতিমধ্যে, তাও আমি করে দিতেছি, 10টা করে দিতেছি যদি হয়ে গেছে। 10 এর প্রশ্নটা পড়তেছি। একটা চতুর্ভুজের 4টি শীর্ষ তারা দিয়ে দিছে, আচ্ছা, এবং শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত বলে দিছে। ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল, ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল ABC ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে P এর মান কত? আচ্ছা, তার মানে বলে দিছে এখানে 4টা শীর্ষবিন্দু তারা দিয়ে দিছে, সেটা আমি মুছি আগে। আচ্ছা, এটা হইতেছে 10 নাম্বার। 10 এ ABCD 4টা শীর্ষ তারা দিয়ে দিছে। আচ্ছা, শীর্ষবিন্দুগুলো লিখি। A হইতেছে 3 4,
বি হইতেছে -4 2, সি হইতেছে 6 1 এবং ডি হচ্ছে P3। দেখো এ বি সি ডি হচ্ছে 3 4 -4 2 6 6 -1 হইতেছে -1, সি হচ্ছে 6 -1 আর ডি হইতেছে P3 6 -1। আচ্ছা ঠিক আছে, এই আমার এই বিন্দুগুলো দেয়া আছে, বলছে এই শীর্ষ বিন্দুগুলো দিয়া বলছে এই যে এখান থেকে আমার চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা হইলো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। আচ্ছা তার মানে আমার দুইটা ক্ষেত্রফল বের করতে হবে, একটা হইতেছে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, আর একটা বের করব এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। আচ্ছা এখন দেখো আমি বলছিলাম যখন ক্ষেত্রফল বের করতে যাব শীর্ষবিন্দু থেকে, তখন আমাদের কি করতে হয়, বসাইতে হয়, কিন্তু এখানে তো পি এর মান তো আমার জানা নাই, এই জন্য আমরা এটা বসাবো না, বসাইয়া এটা আগে বিটা পরে সিটা এরপর ডিটা লিখবো। ঠিক আছে, ধারাবাহিক যে দেওয়া আছে এইভাবে দিব আমরা। আচ্ছা তাহলে এখন আমরা করি শীর্ষবিন্দুগুলো এত 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 ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করি। আচ্ছা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করি, তাহলে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সূত্রটা কি, হাফ দিতে হবে, হাফ মডুলাস বিন্দুগুলা 3 4 -4 2 6 -1 পরে আছে P3, এর দেওয়ার পর প্রথম বিন্দুটা আরেকবার বসাই দিতে হবে 3 4, এটাই নিয়ম। আচ্ছা হাফ অফ গুণ করি, এইভাবে গুণ, প্রথম গুণটা এইভাবে 3 2 6 সূত্রের প্লাস মাইনাস মানে এই প্লাস আর এই প্লাসের প্লাসে প্লাস 4 একে 4 সূত্রের প্লাস 6 আর 3 গুণ করলে হয় 18 সূত্রের প্লাস 4 আর পি গুণ করলে 4p। আচ্ছা উপরের গুণগুলো শেষ, এখন নিচের গুণগুলো করার সময় সূত্রের মাইনাস বসাইতে হবে, মাইনাস প্লাস এর মানে মাইনাস আর এই মাইনাস মানে প্লাস, 4 4 16 সূত্রের মাইনাস 6 2 12 সূত্রের মাইনাস 1 আর পি গুণ করলে এই মাইনাসের প্লাসে মাইনাস মাইনাস আছে প্লাস, পি আর গুণ করলে পি কে পি সূত্রের মাইনাস 3 আর 3 গুণ করলে 9। বুঝতে পারছো গুণটা করলাম। আচ্ছা হাফ যোগ বিয়োগ করি, 6 4 10 10 আর 18 28 28 আর 16 28 আর 16 যোগ করি, 28 আর 16 28 4 হলো 1 44 যোগ করলে হয় 44। আচ্ছা মাইনাসের পর যোগ করি, 12 আর 9 হচ্ছে 21 প্লাস পি। আচ্ছা 4p আর একটা p মানে সরাসরি লিখে ফেলি 5p। বুঝতে পারছো, আমি আরেকবার দেখি আমি ক্যালকুলেটর দেখি সব ঠিক আছে কিনা। 4 6 4 4 10 10 আর 28 28 প্লাস 16 মাইনাস 12 মাইনাস 9 23। আচ্ছা ঠিক আছে, আর এখানে 4টা পি একটা পি 5টা পি, হাফ 44 থেকে 21 বিয়োগ করলে থাকে 23, 4 থেকে গেলে থাকে 3, 4 থেকে 2 গেলে থাকে 2, 23 প্লাস 5p। হ্যাঁ তাহলে আমরা ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল পাইলাম। ঠিক আছে, এখন একই ভাবে আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। আমি এখন বের করব, এই পর্যন্ত বুঝছো সবাই? আচ্ছা এখন আমি ABC ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে লেখো আবার আগের মতো লিখবা, শীর্ষবিন্দুগুলো A এত B এত C এত, ডিটা লেখার দরকার নাই, এত ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করি, তখন হবে ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। ABC যখন ABC বলবো হাফ, A এর মান B এর মান C এর মান বসালাম, তখন D এর মান এটা আবার বসা দিতে হবে আরেকবার 3 4। ঠিক আছে, আমরা যখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করতেছি সমান হাফ অফ আগের মতন 3 2 6 সূত্রের প্লাস 4 4 4 একে 4 সূত্রের প্লাস 6 4 গুণ 4 6 24। আচ্ছা আর মাইনাস উপরে গুণ মাইনাস আর এন থেকে একটা মাইনাস আসবে প্লাস হয়ে গেল 4 4 16 সূত্রের মাইনাস 6 2 12 সূত্রের মাইনাস এই মাইনাস প্লাস হয়ে গেল 3 একে 3। জাস্ট হিসাব নিকাশ করলাম, হিসাব নিকাশ করবা, হাফ যোগ বিয়োগ করি 6 থেকে 10 10 34 34 আর 16 যোগ করি 34
34 আর 16 4 6 7 হাতে হলো 1 3 2 5 50 এখানে সব যোগ করলে 50 50 আর 3 হলো 53 53 মাইনাস 12 হাফ অফ 53 থেকে 12 বাদ দেই 53 মাইনাস 12 3 থেকে 2 চলে গেলে 1 5 থেকে 1 চলে গেলে 41 অর্থাৎ 41/2। আচ্ছা দেখো তো বুঝছো কিনা বিয়োগ টিয়োগ করলাম ক্যালকুলেশন করলাম উফ মুছে ফেলছি তো। এখন দেখো শর্ত মতে লিখতে হবে আমি চতুর্ভুজের যে ক্ষেত্রফলটা বের করছিলাম ওটা মুছে ফেলছি। চতুর্ভুজের কি ক্ষেত্রফলটা বের ছিল আচ্ছা এই অঙ্কটা এখন আর করা যাবে না কারণ চতুর্ভুজের যে ক্ষেত্রফলটা বের হয়েছিল সেটা মুছে ফেলছি মনেও নাই। এখন শর্ত মতে দিবা চতুর্ভুজের যে ক্ষেত্রফলটা বের হয়েছিল এখানে চতুর্ভুজের তো একটা ক্ষেত্রফল বের হয়েছিল তাই না এইটা সমান এইটা দিলাম কিন্তু প্রশ্ন বলছিল চতুর্ভুজের ক্ষেত্রফল অর্থাৎ এখানে যে মানটা ছিল চতুর্ভুজের এই ক্ষেত্রফলটা হইল ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণের সমান দ্বিগুণ এর ত্রিভুজ ক্ষেত্র এসে তার 2 গুণ করতে হবে তাই এই হলো দ্বিগুণের সমান। ঠিক আছে এই যে এইটা সমীকরণ দিয়ে দিলাম দিয়া এর পরবর্তী তোমরা ক্যালকুলেশন কইরা নিজেরা পি এর মান বের করবা। এখানে আমি চতুর্ভুজের ক্ষেত্রফলটা মুছে ফেলছি তো এইজন্য আমি ভুলে গেছি কি লিখছিলাম। এই যে এখানে চতুর্ভুজের যে ক্ষেত্রফলটা বের হইছিল ওইটা এখানে বসায়া আর এখানে 2 একটা গুণ কইরা পরে খালি হিসাব নিকাশ করবা তাহলে অঙ্ক হয়ে যাবে এইটুকু নিজেরা করবা। ঠিক আছে তো আজকে এ পর্যন্ত থাক। ক্লাস 9 এর যে সিলেবাসটা অর্ধবার্ষিকের স্থানাঙ্ক জ্যামিতি 11-1 এবং 11-2 অর্থাৎ ক্লাস 9 এর সিলেবাস কমপ্লিট। আমি আরো দুইটা ক্লাস নিব ক্লাস 10 এর জন্য 11-3 এবং 11-4 দুইটা ক্লাসে 11-3 এবং 11-4 শেষ করব। আর 9 ক্লাস 9 এই দুই ক্লাস কি করবা 11-1 এবং 11-2 আবার রিভিশন দিবা রিভিশন দিয়ে সবগুলো অঙ্ক করে ফেলবা। তারপর যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবা। ওকে সুস্থ থাকো ভালো থাকো আজকে এই পর্যন্তই।